This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাভারতের কথা অমৃত সমান, আর রামায়ণের কথা যাবৎ স্থাসন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। অর্থাৎ পৃথিবীতে যতদিন পর্যন্ত পর্বত ও নদী থাকবে ততদিন রামায়ণ কথা প্রচারিত হবে। এই আশ্বাস নাকি বাল্মীকিকে দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। অতএব এই ঘোর কলিতেও রামায়ণের শরণাপন্ন হওয়াই যায়। আদিকবি বাল্মীকি লিখেছিলেন, হলকর্ষণের সময় লাঙলের ফলায় উঠে আসেন সীতা। কেউ বলেন সীতা শব্দের অর্থ লাঙলের ফলা, আবার কেউ বলেন মাটিতে লাঙল চষার সময় যে দাগের সৃষ্টি হয় সেই দাগের অর্থই হলো সীতা। নামে কি বা আসে যায়, নামের মানেতেও কি বা আসে যায়। সীতা আসলে এক মেয়ের নাম। দেখুন, আদিকবির ওপর তো কোনো কথা চলে না। বাল্মীকি ঋষি যখন লিখে গেছেন যে লাঙলের ফলায় যে শিশু মাটির তলার থেকে উঠে এসেছিল তার নাম সীতা, ওর সেটাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। আর না করে উপায় বা কী বলুন, এ তো আর সেই এখনকার কথা না, সেই ত্রেতা যুগের কথা। অতদিন আগে কি হয়েছিল তা তো আর নিজের চোখে দেখার উপায় নেই। তাই বাল্মীকির বিশ্বাসেই বিশ্বাস রাখছি, বিশ্বাস করছি। একদিন লাঙল দিয়ে মাটি চষার সময় লাঙলের ফলায় উঠে আসেন সীতা। রামলালার মন্দির তৈরি হলেও এখন কিন্তু সেই রামও নেই আর সেই অযোধ্যাও নেই, তেমনই সেই ত্রেতাযুগও তো নেই, আর সেই লাঙলও নেই। এখন ট্রাক্টর আছে। সেই ট্রাক্টরের ফলায় কি উঠে আসে জানেন? এ যুগেও সীতা উঠে আসে, বাসন্তীর সীতা। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, সেই বাসন্তীর চুনোখালি গ্রামে নিজের ধান জমিতে ট্রাক্টর চালাচ্ছিলেন এক কৃষক। তখনই মাটির নিচ থেকে উঠে আসে বছর 14 এক কিশোরীর লাশ। জনক রাজার মেয়ে সীতা উঠেছিলেন জীবন্ত, আর বাসন্তীর সীতা উঠে এসছে মৃত অবস্থায়। বুঝতে পারছেন সত্য আর ত্রেতা যুগের কতটা ফারাক? ঠিক যতটা ফারাক ওই বাল্মীকির রচনা আর বাস্তবের মধ্যে। অতএব এই একটা জায়গায় একটা ফারাক আছে, সেটা বুঝতে পারছি। ফারাকটা কোন জায়গায় নেই বলুন তো? কার সাথে নেই বলুন তো? না, কার সাথে না, বলুন কার কার সঙ্গে নেই? আরজিকর, মাটিগড়া, জয়নগর, ফারাক্কা, গুরাব, এই এতগুলো জায়গার সঙ্গে বাসন্তীর সত্যিই কোনো ফারাক নেই। এই সব কটা জায়গার মতো বাসন্তীতেও ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। একটা বছর 14 মেয়ে, মানে ক্লাস 8-এর ছাত্রী। তার দেহ কেন মাটির নিচে চাপা ছিল? মেয়েটা তো স্বেচ্ছায় পাতাল প্রবেশ করেনি, তাই না? তাকে তো উদ্ধারই করা হয়েছে মৃত অবস্থায়। তাহলে কে তাকে মারল আর তারপর মাটিতে পুঁতে দিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই যেটা শোনা গেছে সেটা শুধু অভিযোগ না, নৃশংসতার রামায়ণ। বুদ্ধদেব আসতো, ডাকতো, এবার গল্প গাছা করতো, কাকা সম্পর্ক। আমরা আর অত ভেবে উঠিনি যে এরকমভাবে ও বদমাশি করবে। 12 দিন ধরে নিখোঁজ ছিল মেয়ে। বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়েছিল, তারপর খোঁজ মিলছিল না কোথাও। খোঁজ মিলেছে গ্রামের ধান জমি থেকে। ভেজা মাটির নিচ থেকে বেরিয়েছে 14 বছরের কিশোরীর দেহ। খুঁড়ে খাড়ে দেখলো মাটিটা যে পচা গন্ধ বাড়ছে, তারপরে ওটাকে লাঠি দিয়ে গোঁতাতে দেখলো ওখান থেকে ভিতর থেকে পচা বিচ্ছিরি গন্ধ। তারপরে আমাদের সিভিকটা ছিল ওই সন্দেহ হালদার, ও তো আমার স্যারকে ফোন করলো। পুলিশ প্রশাসন আসার পরে তারপর খুলেই বার করা। পরিবার অভিযোগ করছে তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধর্ষণ করেছে মেয়ের, ধর্ষণ করে মেরেছে। এই কালকে 12 দিন, মেয়ে কি 12 দিনে ওই করে মেরেছে ওরা? ও তিলে তিলে মেরেছে তুমি। মা বলছেন তার মেয়েকে তিল তিল করে মারা হয়েছে, অর্থাৎ যন্ত্রণা দিয়ে দিয়ে মেয়েটাকে শেষ করা হয়েছে। কারা মারতে পারে?
কাউকে সন্দেহ? জনের উপরে সন্দেহ, 3 জনাই ডেকেছে। দীপেন কয়াল আর বিনয় সর্দার আর বুদ্ধদেব সর্দার। আদিবাসী কিশোরীর অস্বাভাবিক মৃত্যুতে রসদ পেয়ে গেছে রাজনীতি। রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এটা কনফার্ম করে দিয়েছে যে মহিলাদেরকে তার পার্টির লোকেরা এবং তার পার্টির আশ্রিত গুন্ডারা ধর্ষণ করবে, তাদের মাটিতে পুঁতে দেবে। তৃণমূল চাইছে এগুলো নির্মূল হয়ে যাক, বন্ধ হয়ে যাক, কিন্তু সামাজিক, এর সঙ্গে রাজনীতি জড়াবেন না। সামাজিক অপরাধ, ক্রাইম, তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। ধর্ষণ এবং খুন, এই অভিযোগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অপরাধের ক্ষেত্রে ফাঁসির পক্ষে। মুখ্যমন্ত্রী থাকলে কোনো শিশুকন্যা এবং বোন দিদিরা সুরক্ষিত নয়, বিশেষ করে গরিব মানুষ যারা আদিবাসী এবং তফসিলি সম্প্রদায়। আপনি দেখুন গত 6 মাসে যতগুলি ঘটনা ঘটেছে তার 80% আর্থিকভাবে দরিদ্র এবং পিছিয়ে পড়া সমাজের লোকেদেরকে টার্গেট করা হয়েছে। নেতারা বলছেন মেয়েহারা মা, সন্তানহারা পরিবার কেঁদেই চলেছে, কাঁদছে আর বলছে যারা দোষী তাদের যেন চরম শাস্তি হয়। আমাদের মেয়ে মারা গেছে, সেরকম যেন ওদেরও লাশ আসতে দেখি, আমরা এটাই চাইছি। সামাজিক অবক্ষয়, রাজনীতির যোগ নেই, শুধু সামাজিক অপরাধ একটা, এটাই তো বললেন কুণাল ঘোষ। কিন্তু এটা কি এড়াতে পারবেন যে এই সামাজিক অবক্ষয়ের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে তাদের শাসনকালের নামটা জড়িয়ে যাচ্ছে? এড়াতে পারবেন? নারী নিরাপত্তার মতো এরকম সংবেদনশীল ইস্যুকে, তার উপর আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর শুভেন্দু অধিকারী তো দুটো টার্গেটেই তীর ছুঁড়ে দিয়েছেন। কেন ছুঁড়েছেন? 2024-এর লোকসভা ভোটের ফলাফলটা মাথায় রাখলেই খানিকটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা জানেন গত লোকসভা ভোটের হিসেবে বিজেপির থেকে তৃণমূল এগিয়ে আছে মাত্র 7% ভোটে। শুভেন্দু অধিকারীরা অঙ্কটা কষে নিয়েছেন। কিছুদিন আগেই বিরোধী দল নেতা বলেছিলেন না, বেশি না, ওই 70% হিন্দু ভোটের মধ্যে 5% ইধার উধার যদি হয়, মানে ওই 5% যদি বিজেপি টেনে আনতে পারে, তাহলেই 2026-এ তৃণমূলকে হারানো সম্ভব হবে। আর উল্টো দিকে তৃণমূলের বক্তব্যটা খেয়াল করুন। এই মুহূর্তে বিজেপির সব থেকে দুর্বল জায়গায় তো আঘাত করেছেন কুণাল ঘোষ। যেদিন বাসন্তীতে মাটি খুঁড়েই ক্লাস 8-এর মেয়েটার দেহ বেরোলো, সেদিনই তো তিলোত্তমা মামলার রায় ছিল। শিয়ালদা কোর্টের বিচারক তিলোত্তমার ধর্ষণ আর খুনকে বিরলতম বলে মানতে চাননি, ফলে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আদেশ হয়নি, হয়েছে আমরণ কারাবাস। আর তারপর থেকেই তো দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার বলছেন কেসটা পুলিশের হাতে থাকলে কালকেই সঞ্জয়ের ফাঁসির আদেশ হয়ে যেত। কারণ পুলিশ এমনভাবে তথ্য প্রমাণ পেশ করতো যে তিলোত্তমার সঙ্গে যা হয়েছে সেই ঘটনাকে বিরলতম বলে ভাবতে বাধ্য হতেন বিচারক। প্রমাণ হিসেবে তৃণমূল নেতারা কিছু উদাহরণও তো দিচ্ছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন পর পর কতগুলো মামলায় দোষীদের ফাঁসির আদেশ হয়েছে, একবার দেখে নিন। সব পুলিশ তদন্ত করেছে, সব মামলাগুলো পুলিশের হাতে ছিল, চট জলদি আসামি ধরা পড়েছে, এমনভাবে কেস সাজানো হয়েছে যে পরপর নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়ে দিয়েছে। পরপর নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়েছে, মানে পরপর এরকম ফাঁসির আদেশ দেওয়ার মতো এতগুলো ঘটনা ঘটেছে না, সেটা রাজনীতির বিচার্য নয়, ফাঁসিটা বিচার্য। আর তাই জন্য শিয়ালদা কোর্টের রায়ে মুখ্যমন্ত্রী খুব হতাশ হয়েছেন, কারণ অনেকের মতো তিনিও ভেবে নিয়েছিলেন সঞ্জয় রায়ের ফাঁসিই হবে। ফাঁসির মরশুম চলছে তো, পরপর ফাঁসি, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? জেলা সফরে রওনা হওয়ার আগেও কিন্তু মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রেখেছিলেন তখনও স্পষ্ট বোঝা গেছিল ফাঁসির ব্যাপারে কতটা নিশ্চিত ছিলেন তিনি। ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 52 দিনের মধ্যেও করেছে। সুতরাং এই কেসটাতেও আমরা বিচার চাই সঙ্গে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট, জানেন তো।
প্রথমত মুখ্যমন্ত্রী কথার শুরুতেই কি বললেন? বললেন তিলোত্তমার ধর্ষণ আর খুনের বিচারের দাবিতে তিনি আন্দোলন করেছেন। আর তারপর বললেন সবাই আন্দোলন করেছে। আর কি বললেন? মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন যে অপরাধীর ফাঁসির দাবি তিনি সবার আগে তুলেছিলেন। অর্থাৎ তিলোত্তমার জন্য আন্দোলন তিনি করেছেন, অপরাধীদের সর্বোচ্চ সাজার দাবি তিনি চেয়েছেন। মঞ্চটা সাজানো হয়েছিল জানেন তো, শুধু শিয়ালদা আদালতে একবার যদি সঞ্জয়ের ফাঁসির আদেশটা দিয়ে দিত না, ব্যাস 16 আনার ওপর 18 আনা উসুল হয়ে যেত, 16 কলা পূর্ণ। মুখ্যমন্ত্রীর কথার রেস ধরেই তখন রাজ্য সরকার বা শাসক দলের প্রতিনিধিরা বলতে পারতেন তারা আন্দোলন করেছিলেন বলেই তিলোত্তমা আজকে সুবিচার পেল, ন্যায় বিচার পেল, জাস্টিস, দোষী সর্বোচ্চ সাজা হলো, জাস্টিস। অর্থাৎ 13 বছরের শাসনকালে যে আন্দোলনটা তৃণমূল নেতাদের সব থেকে বেশি মুশকিলে ফেলেছিল, বেগ দিয়েছিল, এবং শুধু তৃণমূল না সমস্ত রাজনৈতিক দলকে কাঁপিয়ে দিয়েছিল, কারণ এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, এটা তারা পছন্দ করেন না, কোনো রাজনৈতিক দল পছন্দ করে না, নিশ্চিন্তে থাকতে পারে। এবার সেই আন্দোলনের পেটেন্টটাই তার মানে তৃণমূল জাস্ট বাড়িতে নিয়ে চলে যেতে পারত, সেটা হয়নি। কিন্তু তা বলে চেষ্টাটা থেমে নেই, দেখুন চেষ্টাটা চলছে। মানে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসে যে তিলোত্তমার জন্য বিচারটা, সুবিচারটা সেটা ছিনিয়ে আনছে, সেই চেষ্টাটা কিন্তু জারি আছে। অর্থাৎ আন্দোলনের ওনারশিপ বা সুবিচারের লক্ষ্যে সফল হওয়ার কৃতিত্ব নেওয়ার কাজটা এখনও চলছে। রাজনীতি বসে নেই, তিলোত্তমা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন, কিন্তু রাজনীতি খুব ব্যস্ত, এগিয়ে চলছে। তিলোত্তমার সঙ্গে কি হয়েছিল, কোথায় হয়েছিল, একটা সরকারি হাসপাতালে কর্তব্যরত একজন চিকিৎসকের সঙ্গে এইরকম ঘৃণ্য অপরাধ কি করে ঘটল, কার দায় এটা? এটা কি শুধুই ধর্ষণ বা খুনের ঘটনা? মানে একাই একজন ওই সঞ্জয় রায় এলো, ধর্ষণ করতে এসে খুন করে চলে গেল, নাকি আরও অনেকে ছিল? এই ধর্ষণ আর খুনের পেছনে অন্য কোনো কারণ ছিল কি, অন্য কোনো উদ্দেশ্য? নিছক মুহূর্তের ওই কাম চরিতার্থ করার বিষয় নয়, আসলে গোটা বিষয়টার পেছনে একটা ঘৃণ্য ষড়যন্ত্র ছিল কিনা সেটা খুঁজে দেখা হচ্ছে না কেন? অনেক প্রশ্ন, অনেক আলোচনা, এই সব কিছু এখন পেছনে চলে গেছে। এখন একটাই আলোচনা, একটাই ইস্যু, ফাঁসিটা হওয়া উচিত ছিল কি ছিল না, এবং তার থেকেও বড় প্রশ্ন কেন ফাঁসিটা হলো না বলুন তো? এই নিয়ে যত বেশি আলোচনা চলবে তত কি হবে, আগের কথাগুলো, ওই অতগুলো প্রশ্ন সব মানুষ ভুলে যাবে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের বেনিয়মের প্রতিবাদ করে তিলোত্তমা টার্গেট হয়েছিলেন কিনা, আরজি করে আরও কোনো দুর্নীতি লুকিয়েছিল কিনা, এই মৃত্যুর পেছনে কোনো দুর্নীতির কারণ কিনা, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কোনো দুর্নীতিতে জড়িত ছিলেন কিনা, এবং সব থেকে বড় কথা অভিযোগ ওঠা সত্ত্বেও কেন এতদিন স্বাস্থ্য দপ্তর কিছু করেনি? এই যে এত প্রমাণ লোপাটের অভিযোগ উঠল, তার কি হলো, কারা করেছিল সেগুলো? এই সবগুলো এখন পেছনের সারিতে। কথা হবে শুধু একটা বিষয়, তিলোত্তমার ধর্ষণ আর খুন বিরল থেকে বিরলতম বলে কোর্ট কেন মনে করলো না? আর তাহলে কি হবে সেটা বলতে গেলে আরও তো কিছু কথা বলতেই হবে। এই বাজারে আপনারা জানেন, এই কথাগুলো অন্তত না বললেই নয়। একটা ঘর ভর্তি লোক, কিন্তু সবাই একদম চুপ, সবাই শান্ত। ঘরটায় একটা টুং করে শব্দ হলো, চামচ টামচ মেঝেতে পড়লে যেরকম শব্দ হয় আর কি। আর ওই ছোট্ট শব্দটায় সবাই চমকে তাকালো, সবার দৃষ্টি আকর্ষিত হলো। নির্জন ঘরে সেই ছোট্ট টুং শব্দটাই সবাইকে নাড়িয়ে দিল, কারণ ঘরটা আগের থেকেই শান্ত ছিল। এবার উল্টো দিকের আরেকটা সিন ভাবুন, একটা বাজার, চিৎকার চেঁচামেচি যেরকম হয় সেরকমই চরম চিৎকার চলছে, সেখানেও একটা টুং করে শব্দ হলো। কজনের কানে পৌঁছবে? আদৌ কি কেউ শুনতে পাবে সেই শব্দটা?
যার কানে যাবে সেও কি ফিরে তাকাবে? একই শব্দ, শুধু জায়গা দুটো আলাদা, তারপরে তার এফেক্টটা কতটা আলাদা ভাবুন তো। শান্ত পরিবেশে শব্দ হলে সেটা অস্বাভাবিক মনে হয়, তাই চট করে সবার নজর কাড়ে। কিন্তু ভরা বাজারে যেখানে অনেক আওয়াজ, যেখানে সামান্য শব্দটা আলাদা করে কারোর কানে বাজবে না, সেরকম জায়গাতে যেটা হয় সেটাকে বলে নৈরাজ্য। সেখানে একটা ছোট্ট ঘটনা কোনো ব্যাপার না, একটা ছোট্ট অপরাধ কোনো ব্যাপার না। কিন্তু যে রাজ্যে আইন শৃঙ্খলার বড়াই সব থেকে বেশি, সরকার বড়াই করে, শাসক দল বড়াই করে, যে রাজ্যের রাজধানী শহর দেশের নিরাপদতম শহরের স্বীকৃতি পায়, সেই রাজ্যে যদি ধর্ষণ বা খুনের মতো ঘটনা বারবার ঘটতে থাকে, তাহলে সেই রাজ্যে অপরাধ বিরল ঘটনা এটা আর বলা যায় কি? জয়নগর, গুরাপ, আরামবাগের মামলায় ফাঁসির আদেশ হয়েছে, কারণ বিচারকরা ঘটনাগুলোকে বিরল থেকে বিরলতম মনে করেছেন। যেখানে এতগুলো বিরল থেকে বিরলতম ঘটনা ঘটে, তখন সেখানে বিরলতম বলে আর কিছু পড়ে থাকে নাকি? সেজন্যই কি তিলোত্তমার ধর্ষণ আর খুনকে শিয়ালদা কোর্ট বিরল ঘটনা বলে মনে করেনি? তাই জন্যই স্রেফ ওই আমৃত্যু কারাবাস, যাবজ্জীবন ফাঁসি দেয়নি আদালত। দেখুন, সরকারি হাসপাতালে অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ আর খুন যদি বিরল না হয়, তাহলে মানুষ ভেবে নিতে পারে যে ধর্ষণ আর বিরল রোগ নয়, এখন এটা জেনারেল ডিজিজ, সাধারণ রোগ, সাধারণ ব্যাপার। এবং এই ভাবনাটা সমাজের পক্ষে জানেন তো ভয়ঙ্কর ক্ষতিকর। আইন আদালতে ভাবনার জায়গা নেই, সেখানে প্রমাণের উপর নির্ভর করে বিচার হয়। আদালত আর সমাজ দুটো আলাদা ব্যাপার। কিন্তু রাজনীতির ভাবনা, সরকার বা বিরোধীদের ভাবনা, এই ভাবনাগুলো আপনার আমার ভাবনার থেকে আবার আলাদা। ইনফ্যাক্ট আপনার আমার ভাবনার সীমানার বাইরে দিয়ে চলে এদের ভাবনাগুলো। আর.জি. কর কাণ্ডকে বিরল থেকে বিরলতম ভেবে আদালতের দ্বারস্থ হয়েছে সরকার। তিলোত্তমা কাণ্ডে দোষী সঞ্জয়ের ফাঁসি চায় সবাই, সরকারও তাই চায়, এখন বিরোধীরাও তাই চায়। সরকার আম জনতার সেই চাওয়াকেই একদম আদালতে নিয়ে যাচ্ছে। সাদা চোখে এটা দেখলে কি মনে হবে? জনগণের চাহিদাকে, জনগণের মনের কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটু অন্য চোখে দেখলে, আজ মুখ্যমন্ত্রী একটা আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কেউ প্যারোল ট্যারোলে বেরিয়ে গেলে ফের অপরাধ করবে, তাই ফাঁসি হওয়া দরকার। তাই এটাকে একটা বিরল থেকে বিরলতম অপরাধের তকমা দেওয়া দরকার। ঠিক সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। সাধারণ মানুষের জন্য তার এই দুশ্চিন্তাটা অবশ্যই সাধুবাদ পাবে, প্রশংসার যোগ্য। কিন্তু একটা প্রশ্ন তো এড়িয়ে যেতে পারছি না এই কথার থেকে, এই ভাবনার থেকে। মানে রাজ্যের প্রশাসনিক প্রধানের মনের ভাবনা তো, তার বাস্তবতা আছে। এবার সে ভাবনাটা যদি বাস্তব হয়, তাহলে তো এটা ধরে নিতে হবে যে এ রাজ্যে অপরাধ করাটা কি এতটাই সহজ? একজন অপরাধী জেল থেকে বেরিয়ে ফের একবার অপরাধের পরিবেশ পেয়ে যাবে, আবার একটা অপরাধ করে ফেলতে পারবে। পুলিশ প্রশাসন কারোর কোনো ভয় ডর কেয়ার করবে না, পরোয়াই করছে না। এটা ধরে নেওয়াটা যদি এত সহজ হয়, যদি রাজ্যের প্রশাসনিক প্রধান এটা ভাবতে পারেন, তাহলে আমরা কোথায় রয়েছি এই প্রশ্নটা উঠবে না? গতকালই আম জনতার আন্দোলনের সঙ্গে জুড়ে নিজেকে তাদের সাথে মিশিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মানে জনতার দাবিতে হওয়া সেই আন্দোলন আর সরকারের দাবি এক, কোনো বিভেদ নেই জনতার সরকারের, এটাই তো বলেছিলেন তিনি। এবং হয়তো ওই দাবি, ওই আন্দোলন সবগুলোর ওপর এটা ওই নিজেদের নাম স্ট্যাম্প মেরে দিয়েছিলেন। মালিকানা, আন্দোলনের ওনারশিপ নেওয়া হয়ে গেছে কালকেই। আজ নেক্সট লেভেল, আদালতে আবেদন। এবার এই পরপর এক একটা পদক্ষেপ, আর এতে খেয়াল করে দেখুন আসল বিষয়টা আড়ালেই চলে যাচ্ছে। নাকি
গোটা বিষয়টা আবার প্রকাশ্যে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, এটা তো সময় বলবে আলটিমেটলি কোন দরজাটা খুলল, কিন্তু বিষয়টা যদি ঘুরে গেল, যদি এরকম দাঁড়ায় যে ফাঁসি হওয়া উচিত নাকি উচিত নয় এটাই আসল, মূল ঘটনাটা সেকেন্ডারি, তাহলে কি হবে? এটাই তো ভয় তিলোত্তমার বাবা মায়ের। কিন্তু দাবি এক হলো, দফা তো এক হচ্ছে না কিছুতেই। তিলোত্তমার পরিবার আবেদন করছে সরকার যেন কিছু না করে, আর অনেক হয়েছে। তাহলে সরকার ছুটে গেল কেন? আর সরকারের এই ছোটাছুটি মেয়ে হারানো বাবা মাকে এত আতঙ্কিতই বা করছে কেন? ভাবার বিষয় কিন্তু বিষয়টা। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তাহলে অন্যায় করো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি বলতে পারি না, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করলেন, নিজেই রায় দিয়ে দিলেন। দেখুন, জেলখানার আরেক নাম কি আজকাল? কারাগার। তার আরেক নাম কি? সংশোধনাগার। ইনফ্যাক্ট আরেকটা না, ওটাই এখন নাম, সংশোধনাগার। কারণ কেউ একজন ওখানে গেলে তিনি সংশোধিত হবেন, একটা অপরাধ করে ওখানে গেলে তার সংশোধন ঘটবে। মুখ্যমন্ত্রী তো সার্টিফাই করে দিলেন যে জেল ঠেলে গেলে আজকে যে কোনো অপরাধেই যাক, অপরাধী থেকে যায়, সংশোধনের তো কোনো সম্ভাবনা নেই। এবার এই থিওরিতে যদি এগোতে হয় তাহলে তো সংশোধনাগারটাই তুলে দেওয়ার কথা। একমাত্র একটাই শাস্তি তো বহাল থাকার কথা, তাই না? জাস্ট মনে হলে এই যুক্তিতে যা আসে আর কি, তাই বোঝার চেষ্টা করছি। সাধারণ মানুষ তো আমরা, আমাদের বোধ বুদ্ধিগুলো কম। রাজনৈতিক নেতাদের মাথার থেকে যেগুলো বেরোয় সেগুলো আমরা চট করে বুঝি না। আপনারা জানেন, আপনাদের মনে ওই প্রশ্ন এসছে, আমি জানি। দেখুন, বিরল থেকে বিরলতল হলে ফাঁসি হবে। ফাঁসি চায় কে? জনতা। তাই সরকারও চায়। সরকার জনতার পাশে একদম ছিল, আছে, থাকবে, এটাই তার মানে ন্যারেটিভ। কিন্তু এই জনতাই যখন রাত দখলে নেমেছিল তখন সরকার পাশে ছিল না কেন? তখন কেন বলা হয়েছিল কালিমা লিপ্ত করা হচ্ছে? এখন সরকার যখন বলছে যে এটা বিরল থেকে বিরলতম, মানে সরকারই যখন স্বীকার করে নিচ্ছে ঘটনাটা অত্যন্ত বড় মাপের একটা ব্যতিক্রমী ঘটনা, তাহলে তো মানতে হবে যে এটা সত্যিই একটা বিরল ঘটনা, যেটা একটা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। একটা হাসপাতালের ভেতর একজন চিকিৎসককে কোথাও গিয়ে নিরাপত্তা দেওয়া যায়নি, তাহলে তো ঘটনাটা প্রশাসনিক ব্যর্থতা। অগ্রাহ্য করা যায় যে প্রশাসনিক বা প্রতিষ্ঠানিক গাফিলতি বা ব্যর্থতা ঢাকতেই কি সুইসাইডের তত্ত্ব খাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল? ব্যর্থতা লুকোতেই কি ক্রাইম সিনের অকুস্থল ভাঙা হয়েছিল? তাহলে সেটারই তো সপক্ষে বক্তব্য হয়ে গেল ব্যাপারটা। বিরল থেকে বিরলতম হওয়া মানে তো সত্যিই এগুলো হয়েছে। ফাঁসির দাবি জোরালো করতে গিয়ে, তিলোত্তমার ঘটনাকে বিরল থেকে বিরলতম বলতে গিয়ে, আলটিমেটলি একটা নিজেদের সপক্ষে ন্যারেটিভ খাড়া করতে গিয়ে এই পিছু পিছু হারিয়ে যাওয়া প্রশ্নগুলো আবার প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না? উল্টো ব্যাখ্যাও রয়েছে। মুখ্যমন্ত্রী বিরল থেকে বিরলতম মনে করেছেন, বিচারক মনে করেননি।
এবার বিরোধীরা বলতেই পারে যে রাজ্যে ধর্ষণ আর খুন এতটাই সহজ যে বিচারকের এটা বিরলতম মনে হচ্ছে না, কিন্তু বিরোধীরা কি সেদিকে ফোকাস করছে? জনতার আবেগ ছিল ওই 14ই আগস্টের রাতে, নজিরবিহীন আবেগ। আপনারা দেখেছেন সব বাড়ির থেকে মা বোন সবাই বেরিয়ে এসেছিল, কোনো রাজনীতি না, কিন্তু ভেতর থেকে টানে। সেই আবেগে রাজনীতি অবশ্য মিশে যেতে চেয়েছিল, সেটা আমরা দেখেছি। বিরোধীরাও চেয়েছিল, সরকার পক্ষও চেয়েছিল, কেউ পেরেছিলেন, কেউ পারেননি। তৃণমূল নেতারা বলেছিলেন কি আরজি কর আন্দোলনের পেছনে রয়েছে বাম এবং অতিবামেরা। শুরুতে অবশ্য এই তালিকায় বিজেপিকেও রেখেছিল, পরে তৃণমূল বিজেপিকে বাদ দিয়ে দেয়। ফলে বিজেপির নেতারা বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলন থেকে তাদের আর পাওয়ার কিছু নেই, আন্দোলনটা তারা ওন করতে পারেননি, কোথাও গিয়ে তার মালিকানাটা তাদের ভাড়ারে ঢোকেনি। শাসক দলই তাদের সেই স্বীকৃতি দিয়েও স্বীকৃতিটা কেড়ে নিয়েছে। ফলে প্রথম থেকেই বিভিন্ন রাজনৈতিক দল মানুষের সেই স্বতঃস্ফূর্ত আবেগকে নিজেদের স্বার্থের দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছে, বিভিন্ন দৃষ্টিকোণগুলো আলাদা হয়ে গেছে। সিপিআইএম নেতারা স্বাভাবিকভাবেই মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে চেয়েছেন, বিজেপি নেতারা আন্দোলনকারীদের কম বেশি কটাক্ষ করেছেন, আর তৃণমূল আন্দোলনটাকে সরকার ফেলার চক্রান্ত হিসেবে দেখতে চেয়েছে। কিন্তু এখন বিরোধীদের ভূমিকা মোটের ওপর এক থাকলেও তৃণমূলের ভূমিকাটা বদলে গেছে না? সরকার ফাঁসি চেয়ে আদালতে গেছে, আবার বিরোধীরাও একই দাবিতে আদালতে যেতে চাইছে। ভাবুন, পরিবারের পাশে থেকে ফাঁসির দাবিকে আদালতে নিয়ে যাওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী। শাসক বিরোধী এক সুর, একমত, সবাই ছুটছে। এখন এটা কম্পিটিশন, পলিটিক্যাল কম্পালশনের এক টান কম্পিটিশন। লার্জার অ্যাসপেক্টে, মানে যেখানে বৃহত্তর স্বার্থ, মানে আবেগের সংখ্যাগরিষ্ঠতা যেখানে, সেখানে রাজনীতি তো ছুটবেই। এখন আপনারা, আমরা, মানে যারা স্বতঃস্ফূর্ত আবেগে জাস্টিস চাই, বিচার চাই বলে রাত দখলে নেমেছিলেন, তাদের কোনো ভূমিকা নেই। তারা এখন দর্শক, গ্যালারিতে বসে দেখুন, দৌড় চলছে। দ্রোহ বা দখল সব শেষ, এখন সব রাজনৈতিক দলের ওই জাস্টিসের দৌড় চলছে। বিচারের দাবিটা এখন আর কারণ না, রাজনীতির। এটাই রাজনীতি প্রমাণ করতে চাইছে। ও ড্রামাবাজি, কারণ এই মুখ্যমন্ত্রী এর জন্য প্রধান দায়ী। এই মুখ্যমন্ত্রী আত্মহত্যার কথা বলেছিলেন, এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন। এই মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটের নায়িকা। তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে, তার পরিবার লড়বেন, কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব। সিবিআই আজকে তদন্ত করেছে বলে নাটক করছেন যে আমাদের ফাঁসি চাই, তো কামদুনির মেয়েটার ফাঁসি হবে না কেন? কামদুনির মেয়ের যে, আমাদের কামদুনির বোনের যে যাকে ধর্ষণ করেছে, তাদের ফাঁসি হবে না কেন? তাদের তো সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে আপনার সিআইডি। সুতরাং নাটক বন্ধ করুন। এখানেই গন্ডগোল, আর এখানেই প্রশ্ন। তিলোত্তমার কাণ্ডে মূল লড়াইটা কিসের? ন্যায় বনাম অন্যায়ের, এটাই তো বেসিক। অথচ লড়াইটা ক্রমশ কোন দিকে চলে গেল? জুনিয়র ডাক্তার বনাম সরকার, সেখান থেকে শাসক বনাম বিরোধী, সেখান থেকে যাবজ্জীবন না ফাঁসি। আর এখন সব কিছু মিলে ঘুরে ফিরে সেই শাসক বনাম বিরোধী, একটা সার্কেল, একটা বৃত্ত সম্পূর্ণ হলো, তাই না? রাজনীতির ন্যারেশনে গোটা পর্বটা বৃত্তাকারে ঘুরছে, আর ঘুরতে ঘুরতেই মাঝে মধ্যে তুলনা চলে আসছে। যদিও ধর্ষণ আর খুনের তুলনা হয় না, কিন্তু তবুও আসছে, কারণ রাজনীতির তুলনা দরকার হয়। আর এখন তুলনাটা সরকারই এনে ফেলেছে, মানে সিবিআই না হয়ে সিআইডি হলে ফাঁসি হয়ে যেত, এখানকার পুলিশের হাতে দায়িত্বটা থাকলে তদন্তের ফাঁসি হয়ে যেত। মানে সিবিআই আর সিআইডি বা রাজ্য পুলিশের যে তুলনা, সেখান থেকেই তো আরেকটা তুলনা উঠে আসছে, আরজি কর আর কামদুনির তুলনা। দেখুন, কোনো এরকম ধর্ষণ, খুন, এগুলোর ক্ষেত্রে না তুলনা চলে না, কিন্তু তাও বলবো, যদি নৃশংসতার দিক দিয়ে দেখতে হয়, তাহলে হয়তো দিল্লির নির্ভয়া কাণ্ডকেও টপকে যাবে কামদুনি। ওখানে তো তাও প্রাথমিকভাবে নিজেদের
মানে একটা বিকৃত কাম চরিতার্থ করতে চেয়েছিল দিল্লিতে। এক্ষেত্রে ধর্ষণের পর নাভি পর্যন্ত দুপা চিরে গলা কেটে খুন করা হয়েছিল, ভাবতে পারেন? বিরল থেকে বিরলতম কিনা এই সমস্ত ক্ষেত্রে আর সেই বক্তব্যটাও রাখা উচিত না। সেখানেও তো পুলিশ পারেনি, সেখানেও তো এই সরকারই ছিল, এই পুলিশই ছিল, তাহলেও কেন ফাঁসিটা হলো না? দেখুন, পিঁপড়েরা লাইন ধরে না এগোতে থাকে, একটার পর একটা লাইন ধরে এগোয়। রাজনীতির তুলনাগুলো সেরকম, একটার পর আরেকটা পর পর এগোতে থাকে। দ্বিতীয় বর্ষের ছাত্রীকে 8 জন মিলে ধর্ষণ করে গলাটা কেটে ফেলে দিয়েছিল বলে অভিযোগ ছিল। 2013 7ই জুন, 10 দিনের মধ্যে 17ই জুন মুখ্যমন্ত্রী ছুটে গেছিলেন। কি বলেছিলেন সেদিন? 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে মৃত্যুদণ্ড হবে। ক বছর হলো? 10 বছর। গত বছর কি দেখলাম আমরা? নিম্ন আদালতের ফাঁসির সাজা রদ করে 2 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, ফাঁসির সাজাপ্রাপ্ত বেকসুর খালাস হয়েছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্তরাও বেকসুর খালাস। এখন তারা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। আজ মুখ্যমন্ত্রীর আশঙ্কার রেফারেন্সে কি কামদুনিও রয়েছে? দেখুন, সরকার থেকে বিরোধীরা সবাই এখন নেক্সট লেভেলে যাচ্ছে, সুতরাং আমরাও যেতে পারি। নেক্সট কোশ্চেন, কেন ছাড়া পেয়ে গেছিল কামদুনির অভিযুক্তরা? তার মানে হয় তাদের ফাঁসানো হয়েছিল, নয় তদন্তটা ঠিকমতো হয়নি, তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণগুলো ঠিকমতো জোগাড়ও হয়নি, সাজানোও যায়নি। যে কোনো একটা হতেই পারে, নইলে তো গ্রেফতারিটা কেন হয়েছিল? এবার তথ্য প্রমাণ কে জোগাড় করেছিল সেটা ভাবুন। ফাঁসির সাজার পরেও ফাঁসি হয়নি কামদুনিতে, অথচ ইদানিং আরও 5-6টা ফাঁসির সাজা হয়েছে নিম্ন আদালতে। নিম্ন আদালতে ফাঁসির সাজা ঘোষণাটা সাফল্য, মানে ব্যাপারটা এইভাবে দেখা দরকার। নিম্ন আদালতে তো ফাঁসি পাওয়া গেছে, সুতরাং সাকসেস রেট 100%। আর তাহলে ফাঁসি না হওয়াটা, ফাঁসির আদেশটা শেষ পর্যন্ত না টিকে থাকাটা, ফাঁসির আসামি বা ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যাওয়াটা, আদালতে পুলিশকে পর পর ফাঁকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তিরস্কার করাটা, এটা সাকসেস না ব্যর্থতা? এখন সাফল্যের ভাগ নিলে ব্যর্থতার দায়টা কে নেবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখানে একটা রায় হয়েছে, ঠিক বিচার হয়নি। মুখ্যমন্ত্রী তো বলে দিলেন, ওনার হাতে থাকলে ফাঁসির অর্ডার করিয়ে আনতেন। বিচারক কি অর্ডার দেবেন সে উনি করিয়ে আনতেন। কামদুনিতে কিন্তু উনি বলেছিলেন যে 15 দিনের মধ্যে ফাঁসি, ওনারই হাতে ছিল, ওনারই পুলিশ, কেউ বাইরের না। কি করেছেন? যাই হোক, উনি কোর্টে যাবেন, কোর্টে যাবার অধিকার সবার আছে, কোর্ট বিবেচনা করবে। শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় পরবর্তী সময়ে এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো দেখছে, আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই অ্যাঙ্গেলগুলো, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে, পুলিশের ভূমিকা, এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের, এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে। শিয়ালদা কোর্টে আরজি করের ক্ষেত্রে ফাঁসির সাজা মাননীয় বিচারক দিলেন না, সিবিআই ফাঁসির সাজা আদায় করে আনতে পারল না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন, রাজ্য সরকার মনে করে, তৃণমূল কংগ্রেস মনে করে, এই ধর্ষণ এবং খুনে ফাঁসির সাজাই হওয়া উচিত। ভারতের নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। স্বদেশ মন্ত্রে তো এটাই শিখিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। কিন্তু এই সমাজ কি সীতাদের উপযুক্ত? তাহলে তো পাতাল প্রবেশ করতে হতো না। বিষ্ণুর 5ম অবতারে পাতাল প্রবেশ হয়েছিল দৈত্যরাজ বলির। তিনি তবুও বছরে 10 দিনের জন্য নিজের রাজ্য কেরালায় ফিরে আসেন। ওই পাতালে ডিপোর্টেশনের শাস্তি দিলেও বছরে 10 দিনের প্যারোল মঞ্জুর করে দিয়েছেন বিষ্ণু। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়, সেও তো প্যারোলে মুক্তি পাবে বলে মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন।
সেই প্যারোল বলি সত্যযুগ থেকে পেয়ে আসছেন, কিন্তু ত্রেতা যুগে সপ্তম অবতারে সেই যে সীতার পাতাল প্রবেশটা হলো, একেবারে কালাতীত কাল পর্যন্ত বহিষ্কারটা রয়ে গেল, কিন্তু সীতা আর ফিরে আসতে পারেননি। নারী শক্তি, তাকে আমরা মাটি চাপা দিয়ে দিয়েছি। জনকের লাঙল এবং পাতালের আঁচলের মাঝে সীতার আরেকটা আশ্রয় জুটেছিল। অযোধ্যার রাজা শ্রীরাম তাকে হরধনু ভঙ্গ করে বিয়ে করেছিলেন। সত্যযুগে সীতা মিথিলায় ছিলেন, রাম অযোধ্যায়। কিন্তু কলিযুগে রাম সীতা কি বাংলায় রিলোকেট করার চেষ্টা করছেন নাকি? নতুন বাসস্থান শিফট করবেন? বাসন্তীতে ট্র্যাক্টরের ফলায় সীতার হৃথর দেহ উঠে আসছে, আর মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে রাম মন্দির তৈরি হচ্ছে। সাগরদিঘিতে অলঙ্কার গ্রাম, সাগরদিঘিতে 65% মুসলিম। সেখানে রাম মন্দির প্রতিষ্ঠার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তো? অবশ্যই রয়েছে, আলবাত রয়েছে। ভরতপুরের হুমায়ুন কবির ঘোষণা করেছেন যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে, আর তারপরেই বঙ্গীয় হিন্দু সেনার প্রধান অম্বিকানন্দ মহারাজ ঘোষণা করে দিয়েছেন মুর্শিদাবাদের প্রতি ব্লকে রাম মন্দির প্রতিষ্ঠা করা হবে। শুধু আমাদের ডিজির কথাটা মনে পড়ে যাচ্ছিল না? রাজ্য পুলিশের ডিজিও যে বলেছিলেন একটা গুলি করলে পুলিশ 4টে গুলি করবে, ঠিক সেরকমই আর কি। একটা বাবরি মসজিদ হবে, সুতরাং প্রত্যেক ব্লকে রাম মন্দির প্রতিষ্ঠা করা হবে। অলঙ্কার গ্রামে বুধবার রাম মন্দিরের শিলান্যাস, অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা শুরু। আমার মনে হয়েছে যে বাংলায় 34-35% মুসলমানের বাস, মুর্শিদাবাদ জেলায় 70-71% বাস। আমি যদি একটা বাবরি মসজিদের নামে মসজিদ করি, আগামী 22শে জানুয়ারি এই রাম মন্দিরের প্রথম ভূমি পূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। 6 ডিসেম্বর 2025 আমরা বলেছি যে ঘটা করে লক্ষ লক্ষ লোকের মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন। আমরা সর্বস্তরের মানুষকে বলেছি যে আপনারা সকলে এগিয়ে আসুন, আপনাদের সকলের অর্থ সাহায্য, আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টাকে শিরোধার্য করে আমরা এগিয়ে যাব। আমাদের বাবরি মসজিদ, তার পাশে একটা হসপিটাল, তার সঙ্গে রিসোর্ট, তার সঙ্গে রাম মন্দির যদি ওনারা আমাদের সংলগ্ন পার্শ্ববর্তী ল্যান্ডেই করতে চান, ল্যান্ড আমি ওনাদেরকে সংগ্রহ করে ওনাদের হাতে তুলে দেব। বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মোটেই না, মিথ্যা কথা বলছেন উনি। ওনাদের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাম নাম শুনলেই তেরে খেপে যায়, উদ্বোধন অনুষ্ঠান থেকে ভেগে চলে যায়। কথায় বলে রঙ্গ করা তারই সাজে, রঙ্গ করা যার ক্যাপিটাল আছে, আমাদের রঙ্গ করা সাজে না। রাম মন্দির ভারতবর্ষে তৈরি হবে না তো মক্কা মদিনায় তৈরি হবে নাকি? ভারতবর্ষে সব জায়গায় রাম মন্দির হওয়া উচিত। মুর্শিদাবাদে কি, আমি তো চাইবো হুমায়ুন কবির সাহেব একটা রাম মন্দির তৈরি করুন নিজের বাড়িতে। এখন সরকারের কাজ, দিল্লির হোক আর রাজ্যের হোক, জিনিসের দাম কমানো, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজ, এগুলো না। এখন কাজ হচ্ছে ধর্মচর্চার নামে রাজনীতির কলুষিত করা। এখন কাল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি, ইংরেজি তারিখ অনুযায়ী, অবশ্য তিথি অনুযায়ী আগেই হয়ে গেছে। আর সেদিনই অলঙ্কার গ্রামে মাটি খোঁড়া হবে। ঠিক তেমনই বাবরি ধ্বংসের দিন ভরতপুরে ভিত করবেন হুমায়ুন কবির। তবে তার প্ল্যানিংটা বিরাট বিস্তৃত, শুনলেন তো। মন্দিরের সাথে হাসপাতাল, এমনকি রিসর্টের অফারও রয়েছে। রাম মন্দিরের জন্যও নাকি জমি দেবেন। মানে পুরো অযোধ্যাকে এই তারা বাংলায় শিফট করাতে চাইছেন নাকি? মানে কোথাও গিয়ে তাদের এটার পেছনে ওই ট্যুরিজমটাও মাথায় আছে হয়তো। দেখুন, সেটা তো একরকম ব্যাপার, তাতে অর্থনীতির কিছু লাভ টাভ হয় নাকি শুধু রাজনীতিটাই তারা নিয়ে আসতে চান? তাহলে পার্সেন্টেজের খেলায় হুমায়ুন বাবুর সুবিধে, বিজেপিরও সুবিধে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যি এই বাবরি মসজিদের ভিত পুজোর আমন্ত্রণ পাঠানো হয়, তারিখটা ভাবুন, 6 ডিসেম্বর 2026-এর বিধানসভা নির্বাচনের কিন্তু একদম ঢিল ছোড়া দূরত্ব। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ ভীষণ মেপে ফেলবেন, এটা একদম নিশ্চিতভাবেই বলতে পারি। অবশ্য এখন ফেলেন না নাকি? দেখুন, বামন অবতারে বিষ্ণু মেপে 3টে পা ফেলেছিলেন, একটা স্বর্গে, একটা মর্তে, আর একটা
বলির মাথায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পদক্ষেপটা কাল আমরা মুর্শিদাবাদে দেখেছি, আজ মালদহে, আগামীকাল দেওঘরে, আর নেতাজি জয়ন্তীর দিন ডুয়ার্সে। মানে 4 দিনে 4 পদক্ষেপ, 4 পা। বামন অবতারে পায়ের মাপকে তুচ্ছ তাচ্ছিল্য করার ফল ভুগতে হয়েছিল রাজা বলিকে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পদক্ষেপকে অগ্রাহ্য করার ফল ভুগতে হয়েছিল বামেদের। গতকাল তিনি মুর্শিদাবাদে গেছিলেন, কিন্তু বহরমপুর নয়। সভা করেছিলেন কোথায়? মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে। মুর্শিদাবাদ আর বহরমপুর এই কেন্দ্র দুটোতে কিন্তু বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। তারপর বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র তিনি মুর্শিদাবাদের নাম বদলে রাজা শশাঙ্কের স্মরণে গৌর রাখার দাবি তুলেছেন, বা শশাঙ্কের গৌরের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, ওই বহরমপুরের কাছেই। মুখ্যমন্ত্রী কি তাই এই সমস্ত কথাগুলো মাথায় রেখেই মুর্শিদাবাদে গেলেন? বিজেপি শশাঙ্ককে টার্গেট করেছে, মুখ্যমন্ত্রী কি তাই কিচ্ছু না বলেই সিরাজের ওপর জোর দিলেন? আর সেটা ভেবেই বোধহয় হুমায়ুন কবির তার বাবরি মসজিদের ভিত পুজোয় মুখ্যমন্ত্রীকে ডাকার কথাটা ভেবে রেখেছেন। এবার মুখ্যমন্ত্রী কাল দেওঘরে পদক্ষেপ করবেন, কি বক্তব্য রাখবেন না আমরা জানি না। ডিসেম্বরে কি করবেন সেটাই জানুয়ারিতে বসে বলবো কি করে। তবে গতকাল মুখ্যমন্ত্রীর প্রথম পদক্ষেপ হয়ে থাকলে পরবর্তী পদক্ষেপগুলোর ইঙ্গিত কি নেই একটু খেয়াল করে দেখুন তো। কাল মুর্শিদাবাদে শাঁখ বাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শাঁখ, অতীতে শঙ্খধ্বনি কিন্তু করা হতো বার্তা দিতেই। শিল্প তালুকের চাবি শিল্পী গৌরাঙ্গ পালের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গৌরাঙ্গবাবু হাতে করে একটা বড় শাঁখ নিয়ে এসেছিলেন, বেশ বড় শাঁখ। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাজালেন। মাঙ্গলিক উপাচারের সূচনা করলেন নাকি যুদ্ধ ঘোষণা করলেন? শাঁখ তো শঙ্খধ্বনি তো দুটো কারণেই করা হয়। এবার যদি সত্যিই যুদ্ধ ঘোষণা করে থাকেন তাহলে তো প্রশ্ন আসবে কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। কিন্তু যুদ্ধে তো জেতা হয়ে গেছে, সেই যুদ্ধে উপনির্বাচনে তৃণমূল 6-6 একদম ছক্কা। তাহলে আবার নতুন করে যুদ্ধের প্রয়োজন কেন? এবছর কোনো নির্বাচন নেই, তাহলে কেন? মুখ্যমন্ত্রীর মুখে সেই কথাটা শোনা গেল যা সচরাচর ভোটের সময় তৃণমূলের পার্টি লাইন হয়। তাহলে কি ধরতে হবে 26 এসে গেছে? ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে, ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে, এনআরসি চালু করতে হবে, এনপিআর চালু করতে হবে। এগুলো বিজেপির কথা, মনে রাখবেন। আমি থাকতে এগুলো করতে দেব না, কোনো দিনই দেবো না। মুর্শিদাবাদ জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই। বাবরি মসজিদ ডিমোলিশন হয়, সব জায়গায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হয়নি। হ্যাঁ, কাটরা মসজিদের ঘটনা আমার মনে আছে। কয়েকদিন আগে বেলডাঙ্গা একটি দাঙ্গার চেষ্টা করা হয়েছিল, সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি, মনে রাখবেন, যাতে কোনো রকম কোনো সম্প্রদায়ের ওপর কোনো অত্যাচার না হয়। একটা রাজনৈতিক দল আছে, এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না, তা নাহলে একেবারে চাচা ছোলা বলে যেতাম। কয়েকটা চুনোপুটি হঠাৎ করে জন্ম নিয়েছেন, তারা এসে বলবে ওহে তুমি হিন্দু আলাদা হয়ে যাও, মুসলমান আলাদা হয়ে যাও, এ আবার কি কথা? আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম, আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া। আমি ইমাম সাহেবদের বলবো, আপনারা সমাজ সচেতনতার অনেক কাজ করেন, সাথে সাথে এই কাজটাও করুন। আপনারা বলুন মা বোনেদের রক্ষা করা আমাদের ধর্ম, মা বোনেদের রক্ষা করা আমাদের কর্তব্য। বর্ডার বিএসএফ দেখুক, আমাদের ওপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব, কেউ ওদিকে যাবেন না। আমি লোকাল পুলিশকে বলবো
দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন, প্রশাসনের কাজ প্রশাসন করবে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। নরম গরম ধর্ম রাজনীতি দাঙ্গা বলার কিছু বাকি রইল নাকি? আরও কত চাঁচাছোলাভাবে বলতে পারেন, মানে তাতে আর কি বলতে পারেন বলুন তো? তাহলে মুখ্যমন্ত্রী কিছুটা ফাঁক রেখে দিয়েছেন, তাই না? সেই ফাঁকটা আমরা বরঞ্চ পূরণের চেষ্টা করি, জাস্ট চেষ্টা আর কি। মুখ্যমন্ত্রী ওই চুনোপুটি বললেন না, ওই চাঁচাছোলাভাবে বলেননি বলে আর কি নির্দিষ্ট করে বললেন না যে কাকে চুনোপুটি বললেন। আমাদের প্রশ্নটা সেই জায়গাতেই, এই চুনোপুটিটা কে বলুন তো? বিজেপির ওই নেতা টেতারা, সুকান্ত মজুমদার? না, আরও একটা হতে পারে, ওই সম্ভবত ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ হতে পারে, যাকে ডেবরার বিধায়ক IPS হুমায়ুন কবির সন্ত্রাসবাদী বলেছেন কদিন আগেই। সেই কার্তিক মহারাজের মধ্যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আবার খারাপ কিছু দেখেননি। এক নাম, দুই হুমায়ুন, দুই মুখী। এবার মুখ্যমন্ত্রী যদি কার্তিক মহারাজকেই চুনোপুটি বলে থাকেন, তাহলে IPS হুমায়ুন কবিরের পয়েন্টটা বাড়ল, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। আর ভরতপুরের হুমায়ুন কবির স্বস্তি অস্বস্তির অবশ্য তিনি ধার ধারেন না, তিনি যখন খুশি যেমন খুশি পরিস্থিতিতে একদম আরামসে থাকতে পারেন, মানিয়ে নেন, ডিগবাজিও খেতে পারেন, খেয়ে অতীতে তো দেখিয়েও দিয়েছেন। সুতরাং সবার জন্য এই বিষয়টা উইন উইন সিচুয়েশন। এটা আমি মোটেই সমর্থন করি না, কারণ IPS হুমায়ুন কবির যখন 2013 সালে এই জেলায় SP ছিলেন, আজকে যিনি আইসি আছেন জামাল উদ্দিন মণ্ডল বেলডাঙ্গার, সেই সময় উনিও ঘটনাক্রমে বেলডাঙ্গার OC ছিলেন। তো এই IPS হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরী আর এই জামাল উদ্দিন মণ্ডল আর এই কার্তিক মহারাজ, চারজনা মিলে আমি তৃণমূলের প্রার্থী হয়েছিলাম 23শে ফেব্রুয়ারি 2013। আমাকে এরা হারিয়েছিল। তখন তো IPS হুমায়ুন কবিরের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর ভালো সেটিং ছিল, আর কার্তিক মহারাজের সঙ্গেও অধীরবাবুর ভালো সেটিং ছিল। বাড়ি ঠাড়ি যদি বাড়াতে যান না, তাহলে দেখবেন ইদানিং সিমেন্ট বিভিন্ন রকম পাওয়া যায়। জিজ্ঞেস করবে কুইক সেটিং সিমেন্ট চাই নাকি? সেটিং বিষয়টা কি অদ্ভুতভাবে রাজনীতিতে চলে এলো বলুন তো। আর দেখুন, ওই বলে না মেলালেন তিনি মেলালেন, মেলালেন তো হুমায়ুন মেলালেন, কিভাবে হুমায়ুন কবিরের সাথে কার্তিক মহারাজ অবধি সবাইকে মিলিয়ে দিলেন, মাঝখানে অধীর চৌধুরী, এবার জামাল উদ্দিন, মানে এর মাঝখানটায় কি সিমেন্ট ব্যবহার করলেন সেটা জানি না, কিন্তু রাজনৈতিক সিমেন্ট বটেই। কুইক সেটিং, সেটিং শব্দটা কাল্টিভেট করতে হচ্ছে মশাই, যত দিন যাবে আরও বেশি করতে হবে। কিন্তু দেখুন, ডিগবাজি খেলে কিন্তু এইভাবেই খাওয়া উচিত। 2013 সালে তৃণমূল শাসনে অধীর চৌধুরীর সঙ্গে নাকি সেটিং করেছিলেন তৎকালীন পুলিশ সুপার হুমায়ুন কবির, এই অভিযোগই তো করলেন। ডেবরার বর্তমান বিধায়ক তো ওই IPS, মানে তৎকালীন পুলিশ সুপার হুমায়ুন কবির, তার বিরুদ্ধে কি সুন্দর নালিশটা ঠুকে দিলেন ভরতপুরের বিধায়ক। দেখো, এর পেছনে না একটা কারণ আছে। আমি ভাবছিলাম ওই নাম ঠামের মিল সেটা আছে, তার থেকেও বড় আরেকটা জিনিস আছে। বলে না এক খাপে দুই তরোয়াল থাকে না, এক মুর্শিদাবাদে দুই হুমায়ুনকে তিনি থাকতে দেন কি করে? IPS হুমায়ুন কবির সম্প্রতি মুর্শিদাবাদে যাতায়াত করছেন, একসময় পুলিশ সুপার ছিলেন, তো একটা নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। তাই কি ভরতপুরের হুমায়ুন সিঁদুরের মেঘ দেখছেন? তিনি কি ঠিক করেছেন যে মুর্শিদাবাদ তো দূরের কথা, তৃণমূলেই দুটো হুমায়ুন থাকতে দেবেন না? এবার তিনি মানে কোথাও গিয়ে হয়তো এটা ভাবছেন যে থাকবে একজনই, সেই কর্ণ কুন্তিকে বলেছিলেন না তোমার এক পুত্র থাকবে, সেই 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 রকম ব্যাপার আর কি। কে থাকবে সেটা আমি জানি না, কেউ নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছেন কিনা সেটাও জানি না। তবে কার্তিক মহারাজ ইস্যুতে মুখ্যমন্ত্রীর মনের কথা বুঝতে যে তার ভুল হয়েছে, সেটা ওই হুমায়ুন কবির কি একবারও অস্বীকার করবেন? তবে আমাদের ভুল হয়নি। দেখুন, রাজনৈতিক দল বলতে মুখ্যমন্ত্রী বিজেপিকেই বুঝিয়েছেন, আর তো কেউই নেই। সেই বিজেপি আবার যুদ্ধের ডাক দিয়েছে। না,
তার আবার ভোট যুদ্ধ না, ওই যতই বলি যে 26 এসে গেছে, সেটা এখনো দেরি আছে তাদের কাছে। তাই এক একজনের এক একটা স্টাইল, তো স্লো বাট স্টেডি, কিন্তু যুদ্ধের জিগির তো তুলতে হবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাই ওই হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরে গিয়ে বলে বসেছেন, অস্ত্রটা শান দিও বন্ধু। শিক্ষক মানুষ, চক ডাস্টারে সাবলীল, তিনি হঠাৎ অস্ত্রটায় শান দেওয়ার কথা বললেন কেন? কিন্তু এন্ড অফ দ্য ডে তিনি তো বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাই সুকান্ত মজুমদারের মুখের কথাটা জাস্ট খসার অপেক্ষা। সকলেই কিন্তু নিজের নিজের অস্ত্র শান দিতে শুরু করে দিয়েছেন, মানে রাজনৈতিক অস্ত্র। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। একটা টেরোরিস্ট যে কথা বলে, একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়। গয়া থেকে এখানে এসেছে তো বহিরাগত, তো তাকে একটু সাহেবি বলি, তাহলে বাঙালির বাইরে একটু রাখা যাবে। হিন্দুরা অস্ত্র রাখলেই যত দোষ। আর যখন আপনার মুসলিম ভাইদেরকে, আমার মুসলিম ভাইয়ের যখন কারবালার মাঠে বা মহরমের যে যখন প্রসেশন হয়, হাতে তরোয়াল নিয়ে ঘোরায়, ওই তরোয়ালগুলো কি সেকুলারিজমের রসে চুবিয়ে এনে তারপরে ঘোরানো হয় নাকি? পুলিশ তো তখন দেখি মহরমের তরোয়াল দেখলে পরে কোনো ধারা ফারা ভুলে যায়, কেমন যেন থরথর করে কাঁপতে থাকে, মনে হচ্ছে প্রভুরা এসে গেছে। আর দিলীপ ঘোষ যদি কোনো রামনবমীতে একবার তরোয়াল ঘুরিয়ে দিল বা লাঠি ঘুরিয়ে দিল, আরে মহাভারত অসুস্থ হয়ে গেল, দিলীপ ঘোষ তরোয়াল ঘুরিয়েছে। মানে হিন্দুর তরোয়াল সাম্প্রদায়িক। হিন্দু যারা প্রকৃত, ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে, বিশ্বাস করতেন। তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা, তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বার্তা। তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে, তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? হিন্দু কোথাও বোম ফাটাতে যায় না, হিন্দু আত্মঘাতী বাহিনী বলে কিছু হয় না। কোনো দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন, এটা ভাবাটাই খুব অস্বাভাবিক, যদিও বিজেপি দলটা স্বাভাবিক নয়। বাংলাদেশে মৌলবাদীরা এই একই কথা বলছে, শুধু নামটা হিন্দুর বদলে মুসলমান করে দিচ্ছে। তিনি কেন্দ্রের মন্ত্রীও বটে। কেন্দ্র সরকার কারা চালাচ্ছে এবং কীভাবে চালাচ্ছে তাতে প্রমাণিত হচ্ছে। আপনার জন্য কে আছে? আপনার জন্য নরেন্দ্র মোদী আছে, সে পাঠাবে, কিন্তু ততক্ষণ আপনাকে লড়াই করতে হবে, রক্ষা করতে হবে। আরএসএস জন্মলগ্ন থেকে এটাই বলে এসছে, টু মিলিটারাইজ হিন্দুস। তাতে দেশের কি হবে সবাই জানে, কিন্তু হিন্দু ধর্মেরও অপমান হচ্ছে এবং হিন্দু খাতরে মেয়া বলে আরও বেশি জিগির তুলবে। দেখুন, সুকান্ত মজুমদার এমনিতে না সুনীল গাভাস্কারের ঘরানার ব্যাটসম্যান, স্টেডি, ঠুকতে খুব ভালো পারে। এই শুরুর দিকে যখন 60 ওভারের প্রুডেন্সিয়াল কাপ টাপ ছিল, তখন বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপে গাভাস্কারের সেই শুরুর থেকে শেষ পর্যন্ত খেলে 36 রান করা, ভাবুন তো। সেই গাভাস্কারই শেষ জীবনে এসে কি অসাধারণ ব্যাটিং করতেন, মনে আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কি দুর্দান্তভাবে 4-6-এর বন্যা বইয়ে দিয়েছিলেন। সুকান্ত মজুমদারও তো স্বভাব বিরুদ্ধভাবে স্টেপ আউট করছেন, কারণ আস্কিং রেট বেড়ে যাচ্ছে। সদস্য সংগ্রহ অভিযানের খবর কি? খবর কে নিচ্ছেন? কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, যাকে এখন বঙ্গ বিজেপির হেডমাস্টার বলে ডাকা শুরু হয়ে গেছে। বুথ থেকে জেলা স্তর পর্যন্ত সাংগঠনিক নির্বাচন হবে, ঠিক হয়ে গেছে। 80,000 বুথ কমিটি তৈরি, মানে হোমওয়ার্ক তো কম না, না সময়টা কম। আজ খাতা দেখবেন বনসাল স্যার 2019-এ ফার্স্ট ক্লাস এসেছিল, তারপর থেকে বছর বছর কোনো রকমে টাই টু এ পাস মার্কস বলতে হবে আর কি। ইউনিট টেস্টগুলোতে পাস না করলে 26-এও তো রেজাল্ট ভালো হওয়ার চান্স নেই। বাংলার সিলেবাসটা কিন্তু খুব কঠিন। বিজেপির বাংলার সিলেবাস কঠিন লাগছে, আর মুখ্যমন্ত্রীর মালদার রাজনীতিটা কেউই বুঝতে পারছেন না। কালকে নিজের মুখে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইংরেজ বাজারের পুরসভা তৃণমূলের দখলে, কিন্তু লোকসভা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে না। এটা কীরকম বিটকেল অঙ্ক বলুন তো? মালদার রাজনীতিতে আমি ঠিক বুঝি না, তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন, দুটো সিটেই আমরা হারলাম।
একদমই তাই। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনেও হেরেছি, কিন্তু কাউন্সিল ইলেকশনে দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক, কিন্তু আমার সেটা কথা নয়। রহস্যটা কি? সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে, ষড়যন্ত্র? না, রহস্যটা আমায় ভেদ করতে হবে। যে রহস্যটা তো আমি জানি, অনেক রকম খেলা চলে। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। আমার এটুকুই বলার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন না মালদার রাজনীতি কেমন রাজনীতি, তার মতো দুধে রাজনীতি বোঝেন না। লোকসভা বিধানসভায় হার আর পুরসভায় জিত, এটা বলেই কিন্তু মুখ্যমন্ত্রী যা বলার বলে দিয়েছেন। কিভাবে বুঝে গেছেন গোটা বিষয়টা সেটা বুঝে গেছেন, যে বোঝার ঠিক বুঝে নেবে। আর একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন, প্রয়াত দুলাল সরকার যে পদে বসতেন সেই পদে তার স্ত্রী চৈতালিই বসবেন। আর কারুর নতুন করে ওই চেয়ারে বসার স্বপ্ন দেখার প্রয়োজন নেই। এই চেয়ারে বসার স্বপ্নটা একটা মানে চেয়ার সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, নয়া জায়গা, দায়িত্ব, এই বিষয়গুলো সম্পর্কে মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত পরিষ্কার করে বেশ কিছু বার্তা সব ক্ষেত্রে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, চাকরি চুরি করে বড় স্কুল মাস্টার হওয়ার থেকে নিশ্চয়ই চায়ের দোকান করাটা অনেক সম্মানের কাজ। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মানুষ শিক্ষিত হয়ে উচ্চশিক্ষা পেয়ে যদি তাকে চায়ের দোকান খুলতে মুখ্যমন্ত্রী নিদান দেন, সেটা কি একটা শিক্ষিতের সঙ্গে তঞ্চকতা নয়? তিনি নিজের ভাইপোকে কেন চায়ের দোকান করতে বললেন না? কটা দোকান করেছেন চায়ের? তিনি এর আগে চপের দোকান করার কথা বলেছিলেন। চা খারাপ না, সে তো মোদিও চা বলে প্রধানমন্ত্রী হয়েছে, মমতা মনে করছেন চা বলে হওয়া যায় মুখ্যমন্ত্রী। কিন্তু মোদিরও চায়ের দোকান দেখা যায় না, মমতারও বংশের কারুর চায়ের দোকান দেখা যায় না। তাহলে এমন ভালো জিনিস যেটা অন্যের জন্য উপাদেয় বলছেন, উপকারী বলছেন, নিজেরা সেটা আচরণে দেখাচ্ছেন না কেন? ওইদিকে দিল্লিতে এক চাবালা বসে আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। কাল মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওবিসি কোটা নিয়ে মামলা চলছে, তাই সরকারি চাকরি দিতে পারছেন না। আজ মালদায় বললেন চাকরির থেকে চায়ের দোকানে রোজগার বেশি। অবশ্য একটা ধারাবাহিকতা রয়েছে। অতীতেও অনেক রকম এরকম স্বনির্ভর হওয়ার পরামর্শ তিনি দিয়েছিলেন। চপের দোকান, কাশফুলের বালিশ, একের পর এক জব অল্টারনেটিভ তিনি মানুষের সামনে রাখছেন। কিন্তু মুশকিল হচ্ছে শিক্ষিতরা না বেসিক্যালি তো বোকা। তারা ওই কেউ ধর্মতলায় ডিএর দাবিতে বিক্ষোভ চালাচ্ছে, আবার কেউ সরকারি চাকরি ওই শিক্ষক হওয়ার আশায় ধর্ণা দিয়ে যাচ্ছে। আর তাদের চোখের সামনে দিয়ে একে একে জামিন পেয়ে যাচ্ছেন ওই মানিক ভট্টাচার্য, অর্পিতা মুখোপাধ্যায়, জীবনকৃষ্ণ শাহ, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়া জাস্ট সময়ের অপেক্ষা। আর যোগ্য চাকরি প্রার্থীদের অন্তহীন অপেক্ষা। দেখুন, চায়ের দোকান তো আছে, চায়ের দোকান খুলতে তো লেখাপড়া শেখার দরকার নেই। ভাবছিলাম একটা জাস্ট অপশান, তো সবই তো এখন অপশানের ছড়াছড়ি, কতগুলো অপশান পেয়ে গেছে। সেরকম আরেকটা অপশান আমাদেরও মনে হচ্ছে, স্কুল কলেজগুলো তুলে দিলে হয় না? তাতে কিন্তু বিশাল সাশ্রয়, তাতে এই দুর্নীতি হওয়ার চান্সও কমবে। আর ওই শিক্ষকদের টাকাগুলো বেঁচে গেলে বলা যায় না হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দটাও বেড়ে যেতে পারে।